সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামিমা নাসরিন, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, অমিতলাল দে মহাবিদ্যালয়, বরিশাল। আজকে তোমাদের জন্য পদার্থবিজ্ঞান তৃতীয় পত্রের তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে হাজির হয়েছি। এই অংশে যে শিখনফল রয়েছে তা তোমরা একটু দেখে নাও। শুরুতেই রয়েছে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি সেটা তোমরা জানতে পারবে। প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সম্পর্কে তোমরা জানবে। তাপ ইঞ্জিন কি এবং তাপ ইঞ্জিনের মূলনীতি কি তা জানতে পারবে। সর্বশেষ রয়েছে ইঞ্জিনের দক্ষতা কি, এই সম্পর্কে তোমরা জানতে পারবে। তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলার আগে আমি গত ক্লাসে যে প্রথম সূত্র পড়িয়েছি আর আজকে দ্বিতীয় সূত্র শিখাবো। মূলত এই দুইটি সূত্রের ভিতরে বেসিক কি পার্থক্য রয়েছে বা কি বোঝাচ্ছে, তাৎপর্যটা কি সেটা আগে বলবো, তারপরে সূত্রের ভিতরে আসব। মূলত তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জেনেছি যে প্রথম সূত্র প্রকৃতপক্ষে শক্তির নিত্যতা সূত্রেরই একটি বিশেষ রূপ, কিন্তু কোনো বস্তু থেকে শক্তির রূপান্তর কোন দিকে হবে বা আদৌ শক্তির রূপান্তর হবে কিনা এই সূত্র থেকে তা আমরা জানতে পারি না। এছাড়া এই সূত্র থেকে আমরা আরও একটা জিনিস জানি, সেটা হলো একটা বস্তু বা সিস্টেম যতটা তাপ হারাবে অপর সিস্টেম ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করবে, কিন্তু সেই তাপ কোন সিস্টেম পাবে বা হারাবে তা প্রথম সূত্র থেকে জানা যায় না। তাপ প্রবাহের দিক জানতে হলে সিস্টেমের দুটি তাপমাত্রা জানা একান্ত প্রয়োজন। তো আমরা সেক্ষেত্রে দুইটি সিস্টেম নিলাম। মনে করো একটি কক্ষ আর একটি হলো উত্তপ্ত একটা বস্তু। আমরা এই কক্ষে যদি উত্তপ্ত বস্তুটা আনি তাহলে এই উত্তপ্ত বস্তুটা আপনা আপনি তাপ হারাবে, সেক্ষেত্রে কোনো যন্ত্রের দরকার হবে না। সেক্ষেত্রে আমরা ফাইনালি বলতে পারি তাপ সর্বদা উচ্চতর তাপমাত্রার বস্তু থেকে নিম্নতর তাপমাত্রার বস্তুর দিকে স্বাভাবিকভাবেই প্রবাহিত হবে, এর বিপরীত কখনো স্বতঃস্ফূর্তভাবে হবে না। অপরপক্ষে যদি আমরা ঠান্ডা একটা বস্তু আনি এই কক্ষে, তাহলে ঠান্ডা বস্তুটা আপনা আপনি কখনোই তোমার তাপ হারাবে না, এটা আমরা সবাই বুঝতে পারি। যদি হারাতে হয় তাহলে অবশ্যই যন্ত্রের দরকার। তাহলে আমরা বলতে পারি ঠান্ডা কোনো সিস্টেম থেকে তাপ আপনা আপনি বেরিয়ে গিয়ে অপর একটি উষ্ণ সিস্টেমে কখনই প্রবেশ করবে না। উষ্ণ সিস্টেমের চেয়ে শীতল সিস্টেমে তাপশক্তির পরিমাণ যদি বেশিও থাকে তাহলেও এমনটি হবে না, এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতিতে শক্তির রূপান্তরের দিক নিয়ে এই যে অভিজ্ঞতা, তা থেকেই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উদ্ভব। কোন শক্তি কোন দিকে বা কতখানি রূপান্তরিত হবে বা কি অবস্থায় সেটি হচ্ছে তাই দ্বিতীয় সূত্রের প্রতিপাদ্য বিষয়। এই তাপশক্তির রূপান্তর নিয়ে বিভিন্ন বিজ্ঞানী যেমন কার্নো, ক্লোসিয়াস, কেলভিন, প্লাঙ্ক বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তারা নিজস্বভাবে বিবৃতি দিয়েছেন। এই বিবৃতিগুলোই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হিসাবে পরিচিত। সেক্ষেত্রে আমরা এখন দেখে নেব কোন বিজ্ঞানী কোন কথা বলেছেন। শুরুতেই কার্নো বলেছেন, কোন নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ সম্ভব নয়। বিজ্ঞানী ক্লোসিয়াসের বক্তব্য, বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়, যা আমরা বলছিলাম পিছনে। বিজ্ঞানী কেলভিনের বিবৃতি, কোনো বস্তুকে এর পরিপার্শ্বে শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। বিজ্ঞানী প্লাঙ্কের বক্তব্য, এমন কোনো ইঞ্জিন তৈরি সম্ভব নয় যা বস্তু হতে তাপ নিয়ে অবিরাম কাজে পরিণত করবে অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। তো এই ছিল আমাদের দ্বিতীয় সূত্র। আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছ। এবার আসো প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। মূলত কোনো সিস্টেম যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তখন অবস্থার এই পরিবর্তন দুইভাবে সংগঠিত হতে পারে। একটা হলো তোমার প্রত্যাবর্তী প্রক্রিয়া আর একটা হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তা প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি আমরা একটু জেনে নিই। যে প্রক্রিয়া সম্মুখে অগ্রসর হয়ে আবার বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং
সম্মুখী এবং বিমুখী উভয় স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান ও বিপরীত হয় তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। যেমন আমি উদাহরণ হিসাবে বলি যে একখণ্ড বরফ আমরা যদি তাপ দেই, ধীরে ধীরে তাপ দেই, তাহলে সে পানিতে পরিণত হবে, এবং যে পরিমাণ তাপ দিলাম সেই পরিমাণ তাপ যদি আবার ধীরে ধীরে তুলে নেই তাহলে সে আবার বরফে পরিণত হবে। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে বরফ পানিতে পরিণত হচ্ছে, পানি বরফে পরিণত হচ্ছে। সুতরাং এটা একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া। এছাড়া স্থিতিস্থাপক সীমার ভিতরে আমরা স্প্রিংকে সংকোচন প্রসারণ করলেও এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে। এবার আসো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হলো যে প্রক্রিয়া সম্মুখে অগ্রসর হয়ে বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না এবং সম্মুখী এবং বিমুখী উভয় স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান এবং বিপরীত হয় না, তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। আমাদের এই মহাবিশ্বের ম্যাক্সিমাম ঘটনাই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। সেক্ষেত্রে অনেক উদাহরণ রয়েছে, যেমন হিমালয় থেকে পানি নিচের দিকে পতিত হচ্ছে, এই পানি কখনই আর হিমালয়ের চূড়ায় উঠবে না, তো সেক্ষেত্রে এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আবার এই আমি যে কথা বলি, এই কথা বের হয়ে যাচ্ছে, এটা তোমার অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আবার আরো বলতে পারি বন্দুক থেকে গুলি বের হচ্ছে, ওই গুলি বন্দুকের নলে আর ঢুকবে না, সুতরাং এগুলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আশা করি তোমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বুঝতে পেরেছ। প্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু অত্যন্ত ধীর প্রক্রিয়া এবং এটা স্বতঃস্ফূর্ত নয়, এটা দ্বিমুখী প্রক্রিয়া। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া অত্যন্ত দ্রুত প্রক্রিয়া এবং এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং এটা একমুখী প্রক্রিয়া। এ ধরনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে তোমার প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আমরা এখান থেকে একটু দেখে নেব যে দুইটার ভিতরে কি কি পার্থক্য রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। এবার আসো তোমার তাপ ইঞ্জিন। মূলত তাপ শক্তিকে কাজে পরিণত করার জন্য প্রয়োজন একটা যান্ত্রিক ব্যবস্থার। এই যান্ত্রিক ব্যবস্থাই তাপীয় ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। কি বললাম? তাপ শক্তিকে কাজে পরিণত করার জন্য প্রয়োজন একটা যান্ত্রিক ব্যবস্থার, এই যান্ত্রিক ব্যবস্থাই তাপীয় ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। মূলত তাপ ইঞ্জিনের কাজ হলো তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা। বহু ধরনের তাপ ইঞ্জিন রয়েছে, যেমন বাষ্পীয় ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন ইত্যাদি। আমরা তাপ ইঞ্জিনের একটা মডেল দেখাবো। এখানে এটা হলো তাপ উৎস, এটা হলো তাপ ইঞ্জিন, এটা হলো তাপ আদার। এই তাপ ইঞ্জিনটা যে কোন নীতিতে কাজ করবে সেটা হলো এরকম যে ইঞ্জিন কোনো উৎস থেকে তাপ গ্রহণ করে তার খানিকটা কাজে রূপান্তরিত করবে, তাপের যতটুকু কাজে রূপান্তরিত করতে পারবে না সেটুকু পরিবেশে বিলিয়ে দেবে এবং পুনরায় উৎস থেকে তাপ গ্রহণ করবে। খেয়াল করো, যে উৎস থেকে ইঞ্জিন তাপ গ্রহণ করে তার তাপমাত্রা যে পরিবেশ বা সিস্টেম তাপ গ্রহণ করবে তার উষ্ণতার চেয়ে বেশি হতে হবে। অর্থাৎ ইঞ্জিনটি উচ্চতর তাপমাত্রার কোনো উৎস থেকে তাপ গ্রহণ করবে এবং নিম্নতর তাপমাত্রার কোনো স্থানে বা তাপ আধারে সেটা ছেড়ে দিয়ে সে পূর্বের অবস্থায় ফিরে আসবে। এভাবেই মূলত চক্রাকারে সে কাজ করতে থাকবে। এখানে আমরা দেখি যেখানে তাপ উৎস বলা আছে T1 গ্রেটার দ্যান T2, এখানে উৎসের তাপমাত্রা বেশি। এই উৎসের তাপমাত্রা T1 থেকে ইঞ্জিনটি Q1 তাপ গ্রহণ করে এখানে কাজ করবে। এই কাজ করে বাকি যেটা থাকবে সেটা এই Q2 সে সিঙ্কে বা তাপ আধারে ছেড়ে দেবে। তাহলে আমাদের হাতে থাকলো কি, Q1 ইঞ্জিনে ঢুকলো, সেটা কাজ করে Q2 ছেড়ে দিল, তাহলে আমাদের প্রাপ্তি থাকবে Q1 মাইনাস Q2। এটাই মূলত আমাদের কৃতকাজ। এখানে Q1 হলো ইনপুট, আর এই যে Q2 বেরিয়ে যাচ্ছে এর মানে কিন্তু এটা আউটপুট নয়। আউটপুট হচ্ছে আমরা কি পাচ্ছি, এখানে আমরা মূলত পাচ্ছি Q1 মাইনাস Q2। Q1 গ্রহণ করলো, Q2 ফেলে দিল, ছেড়ে দিল। সেক্ষেত্রে এটুকু বাদ দিলে আমাদের থাকে হলো W = Q1 মাইনাস Q2। সুতরাং এইটাই আমাদের আউটপুট। তাহলে তাপ ইঞ্জিনের কৃতকাজের রাশিমালা হয়েছে W হলো Q1 মাইনাস Q2। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করতে পারবো। আর এখানে এই তাপের প্রবাহ চলে Q1 থেকে T1 থেকে T2-তে, Q1 গ্রহণ করে Q2 এখানে ছেড়ে দেয়, তাপের প্রবাহটা এখান থেকে চলতে থাকে। এই প্রবাহ যদি না চলে তাহলে আমরা কোনো কাজ পাবো না। তাই গেল আমাদের তাপ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং কি আমরা
কাজ পেতে পারি তা আমরা জানলাম। এবার আসো তাপ ইঞ্জিনের দক্ষতা। তো দক্ষতা মূলত শোষিত তাপের কত অংশ কাজে ব্যয় করছে সেটাই প্রকাশ করে থাকে। দক্ষতাকে এইটা দিয়ে প্রকাশ করা হয়, মূলত আউটপুট বাই ইনপুট, এটাই হলো দক্ষতা। তা আউটপুট কি? আউটপুট আমরা একটু আগে বলেছি Q1 মাইনাস Q2 হলো আমাদের আউটপুট, মানে এটা কাজে ব্যয়িত তাপশক্তি, আর ইনপুট হয়েছে মোট শোষিত শক্তি, যেটা আমরা Q1 বলেছি। এই দুইটার অনুপাতকে বলা হয় ইঞ্জিনের দক্ষতা। সেক্ষেত্রে গাণিতিকভাবে আমরা লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু আউটপুট Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই ইনপুট হচ্ছে Q1, এটাকে এভাবে লেখা যায়। আবার তাপ থেকে তাপমাত্রায়ও আমরা নিতে পারি, কারণ আমরা জানি Q/T একটা কনস্ট্যান্ট রাশি, সেখান থেকে এই তাপ এবং তাপমাত্রার সম্পর্কটা এভাবে আমরা লিখতে পারি, মানে দক্ষতাটাকে তাপ এবং তাপমাত্রার মাধ্যমে প্রকাশ করতে পারি। সাধারণত তোমার দক্ষতাকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়, তা আমরা শতকরা হিসাবে প্রকাশ করে দেখালাম। তো এখান থেকে আমরা কিছু জিনিস বলবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, যে দুটি নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো তাপ ইঞ্জিনের দক্ষতা তোমার সেম থাকবে। কারণ T1 এবং T2 যদি নির্দিষ্ট থাকে তাহলে যে যন্ত্রই হোক না কেন তাদের দক্ষতা তোমার সেম থাকবে। এখান থেকে আমরা আরও একটা কথা বলতে পারি যে ইঞ্জিনের দক্ষতা কখনো এক হতে পারে কিনা। ইঞ্জিনের দক্ষতা এক হতে হলে এই Q2 তোমার 0 হতে হবে। Q2 0 হলে ফলাফল 1 আসবে। তো Q2 যদি 0 হয়, আমরা পিছনের ছবিতে দেখিয়েছি যে প্রবাহটা তাহলে চলবে না। Q2 না ছাড়লে প্রবাহ চলবে না, প্রবাহ না চললে ওখানে কোনো কাজ পাওয়া যাবে না, এবং এটা সম্ভব নয় যে আমরা কাজ করবো অথচ কোনো অপচয় হবে না, এরকম যন্ত্র বানানো তোমার সম্ভব নয়। সুতরাং দক্ষতা এক হওয়া সম্ভব নয়। সেটা যদি শতকরা হিসেবে বলি তাহলে 100% হওয়া সম্ভব না। এটা আমাদের অনুধাবনের প্রশ্ন, আমরা এই সূত্রের মাধ্যমে এই অনুধাবনের প্রশ্নটা আমরা দিতে পারবো। তা আমরা আজকে কি শিখলাম? আমরা শুরুতে শিখলাম তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তারপরে প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, তারপরে হলো তোমার তাপ ইঞ্জিনের মূলনীতি শিখলাম, কৃতকাজ শিখলাম, এর পরবর্তীতে তাপ ইঞ্জিনের দক্ষতা শিখলাম। আশা করি তোমরা সব বুঝতে পেরেছ। তো এই আলোকে আমি তোমাদেরকে ছোট্ট একটি বাড়ির কাজ দিলাম, তোমরা এটা ভালো মতো করবে এবং ভিডিওটি ভালোভাবে দেখবে মনোযোগ সহকারে। আজকে এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।